হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স এগেন। আমরা ইমেল নিয়ে লাস্ট দুটো এপিসোড করাচ্ছিলাম। আজকে তৃতীয় এবং শেষ এপিসোড তোমাদের দেখাবো, তোমাদের করাবো। তৃতীয় এপিসোডে যেগুলো করাবো সেগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে যেটা দিয়ে শুরু করাবো সেটা হচ্ছে পপুলার ইমেল সাইটস। পপুলার ইমেল সাইটসের মধ্যে এখন যেটা মোস্ট পপুলার, এটা টোটাল লিস্ট এখানে দেওয়া আছে। এখন যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে, তোমরা নিজেরাই জানবে, জিমেল, ইয়াহু মেল, এই দুটোই মোস্ট পপুলার। তার মধ্যে জিমেল সবচেয়ে বেশি পপুলার। তারপরে আসবে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করাবো, সেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম অ্যাটাকস। এই যে আমাদের বিভিন্ন ধরনের এই উপরে অ্যাটাকগুলো, বিভিন্ন রকমের অ্যাটাকগুলো দেখালাম এইখানে তোমাদের, এই যে এখান থেকে শুরু করে এই যে অ্যাটাকগুলো দেখালাম, বিভিন্ন রকমভাবে আমাদের মেলে অ্যাটাক হতে পারে। সেই অ্যাটাকগুলো কীভাবে প্রোটেকশান করা যায়, আমাদের তো প্রোটেকশান দরকার, নাহলে তো সিস্টেম হ্যাম্পার হয়ে যাবে। সেই প্রোটেকশানটা আমরা কীভাবে করব সেইটা আজ এখন তোমাদের দেখাবো পয়েন্ট বাই পয়েন্ট। দেয়ার আর মেনি টেকনিক্স দ্যাট ক্যান বি কজড বাই ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন অ্যান্ড সার্ভিস প্রোভাইডার। একজন এক এক রকম, ইন্ডিভিজুয়াল একরকম প্রোটেকশান নিতে হয়, অর্গানাইজেশনকে একরকম প্রোটেকশান নিতে হয়, সার্ভিস প্রোভাইডারকে একরকম প্রোটেকশান নিতে হয়। It helps us to protect sensitive information with email communication and accounts from unauthorized access, loss and destruction. এই যে এগুলো প্রোটেকশান কেন নেবো না, এগুলো সেন্সিটিভ ইনফরমেশান, যত রকমের সেন্সিটিভ ইনফরমেশান আমাদের আছে, ইন্ডিভিজুয়াল বলো, অর্গানাইজেশান বলো, কোনো সার্ভিস প্রোভাইডার বলো, সেই সবগুলো বাঁচাতে, যাতে সেগুলো লিক না হয়ে যায়। ইন্ডিভিজুয়ালস ক্যান প্রোটেক্ট দেয়ার অ্যাকাউন্ট উইথ দ্য হেল্প অফ ক্রিয়েটিং স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড চেঞ্জিং দেম ফ্রিকুয়েন্টলি। ইন্ডিভিজুয়াল মানে আমরা যারা ইউজার আছি, ইন্ডিভিজুয়াল ইউজার, তারা কি করতে পারে, ঘন ঘন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে। কারণ এই যে যারা হ্যাক করে তারা মেনলি পাসওয়ার্ডগুলোই পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন রকমের অ্যাপ্লাই করে দেখে, যেটা লেগে যায়। সুতরাং সেইটা যদি আমরা একটা তো হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিই এবং ঘন ঘন চেঞ্জ করি, তাহলে এটা অনেকটা সেভ হয়। They can use alphabetical, numerical, special symbols to make a strong password that helps to protect your account. এই স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে হবে? স্ট্রং পাসওয়ার্ডের মধ্যে আলফাবেটিক্যাল থাকবে, নিউমেরিক্যাল থাকবে, স্পেশাল কোনো সিম্বল থাকবে, @ বা ওই ধরনের কিছু, যাতে সব মিলিয়ে মিশিয়ে একটা কমপ্লেক্স টাইপের পাসওয়ার্ড হয়, যেটা খুব স্ট্রং হবে। ইউজার ক্যান অলসো ইনস্টল অ্যান্ড রান অ্যান অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টি-malware সফটওয়্যার অন দেয়ার কম্পিউটার, as well as create spam filters, folders to separate potentially malicious emails and junk mails. আমাদের অ্যান্টিভাইরাস অবশ্যই লোড করে রাখতে হবে সিস্টেমে, এবং অ্যান্টি-malware সফটওয়্যার যদি সাধারণত আমরা ইন্ডিভিজুয়ালরা রাখি না, কিন্তু যদি রাখি তাহলে খুব উপকারী। এইগুলো বিভিন্নভাবে আমাদের, এই যে ধরো যে মুহূর্তে ধরো কোনো একটা কিছু অ্যান্টিভাইরাস, কোনো একটা উপায় এলো, সঙ্গে সঙ্গে ওই কোনো একটা ভাইরাস, যে কোনো উপায়, সে মেলের মাধ্যমে হোক অন্য মাধ্যমে হোক, সিস্টেমে এলো, সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাস সেটাকে স্ক্যান করে ব্লক করে দিতে পারবে। স্প্যাম ফিল্টার্সের ব্যবস্থা করতে পারি, ফোল্ডারের সঙ্গে আলাদা করে ফোল্ডার রাখতে পারি, যেগুলো হচ্ছে ম্যালিশিয়াস ইমেলস এবং জাঙ্ক মেল থাকবে। অলসো দেয়ার আর সাম টেকনিক্স অ্যান্ড helps organization to secure email, including implementing an emails security gateway, training employees on the deploying automated email encryption solution and proper email usage. তাহলে এটা তো গেলে ইন্ডিভিজুয়াল। এবার যদি অর্গানাইজেশনের ভাবে আসি, তাহলে কি করতে হবে না, যে গেটওয়ে থ্রু দিয়ে আমরা নেটটা সার্ভ করছি, ব্রাউজ করছি, সেই গেটওয়েটা একটা স্ট্রং গেটওয়ে হতে হবে, বা একটা সিকিউর গেটওয়ে হতে হবে। এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে। কী ট্রেনিং না, কোন সাইডে আমরা ভিজিট করব, কোন সাইডে ভিজিট করব না, বা কোনো অ্যাটাচমেন্ট এলে কোন অ্যাটাচমেন্ট আমরা খুলবো, কোন অ্যাটাচমেন্ট খুলবো না, এগুলোর ওপর ট্রেনিং দিতে হবে, যাতে প্রপার ইমেলটা ঠিকঠাকভাবে আমরা আননেসেসারি যেটা আমাদের মানে মনে হচ্ছে, আমরা সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা আমাদের কোনো ইমেলটা কাজে লাগবে না, তার মধ্যে অ্যাটাচমেন্টটা আমরা খুলে ফেললাম, সঙ্গে সঙ্গে ভাইরাসটা কিন্তু অ্যাটাক হয়ে গেল। বাই প্রসেসিং অ্যান্ড স্ক্যানিং অল রিসিভড emails, email gateways check emails for threats and analyze that should be allowed into the system or not.
অ্যান্টিভাইরাস যদি আমরা প্রপারলি অ্যান্টিভাইরাস লোড করে রাখি, ইনস্টল করে রাখি, তাহলে এই অ্যান্টিভাইরাস কী করে, যে কোনো ইনকামিং মেলস, মানে যে মেলগুলো আমরা রিসিভ করছি, সেগুলো প্রত্যেকটা ব্যাক এন্ডে স্ক্যান করে, চেক করে। যদি কোনো রকমের কিছু পায় সন্দেহজনক, সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করে বা ডিলিট করে। সুতরাং এটা একদম গেটওয়ে লেভেলে হতে হবে, মানে যেখান থেকে বেরোবার এবং ঢোকার পাথটা সেইখানে লেভেলে যদি হয় তাহলে আরও এটা খুব ভালো হয়। A multi-layered gateway is a powerful technique since attacks are increasing rapidly and becoming complicated. গেটওয়ে আমরা সাধারণত একটাই ব্যবহার করে থাকি আমাদের সিস্টেমে নেট ব্যবহার করার জন্য, কিন্তু যদি সেটা মাল্টি লেয়ার নেটওয়ার্ক হয় তাহলে আরও বেশি, কারণ মাল্টি লেয়ার নেটওয়ার্ক থাকলে সহজে হ্যাকার্সরা বা এই ধরনের যারা মেল পাঠায় তারা সহজে সেই সিস্টেমটাকে হ্যাক করতে পারবে না। Training is required for employees on how to differentiate malicious message and properly use emails at the best approach, which helps user avoid threatening mails. ট্রেনিংটা আগেও যেটা বললাম, ট্রেনিংটা খুব দরকার এমপ্লয়ীদের মধ্যে। ট্রেনিংটা একটা অর্গানাইজেশনের পারপাসে ট্রেনিংটা এমপ্লয়ীদের খুব দরকার। এই ট্রেনিংটা যদি ঠিকমতো দেওয়া যায়, স্প্যাম মেলগুলো ডিলিট করে দেওয়া বা সব মেল রিসিভ না করা, সব মেলের অ্যাটাচমেন্ট না ওপেন করা ইত্যাদি ইত্যাদি যত রকম এই রিলেটেড আছে, তাহলে দেখা যায় অনেক সময় অনেকটা সেভ করা যায়। ফর পোটেন্সিয়ালি সেন্সিটিভ ইনফরমেশান দ্য অটোমেটেড ইমেল এনক্রিপশন সলিউশন আর ইউজড দ্যাট স্ক্যান অল আউটগোয়িং মেসেজেস। যেখানে খুব সেন্সিটিভ ইনফরমেশান আদান প্রদান হয় মেলের মাধ্যমে, সেখানে অটোমেটেড ইমেল এনক্রিপশান, মানে ইমেলটা যখন পাঠানো হচ্ছে সেটাই অটোমেটিক্যালি এনক্রিপ্ট হয়ে যাবে, মানে সেটা সাধারণের পড়ার ক্ষমতার বাইরে থাকবে। এই ধরনের যদি কোনো সলিউশান আমরা ইউজ করি, অবশ্যই এগুলো মানে অনেক কস্টলি এই প্রসেসগুলো, সেগুলো সেন্সিটিভ অর্গানাইজেশান বা যেগুলো খুব বড় অর্গানাইজেশান সেগুলোতে এগুলো ব্যবহার হয়, আদারওয়াইজ এগুলো হয় না নর্মাল লেভেলে। তো হলেও সেখানে সমস্ত রকমের আউটগোয়িং মেসেজ এবং সঙ্গে সঙ্গে ইনকামিং, সেখানেও এই ধরনের স্ক্যানিংটা ব্যাকহ্যান্ডে হয়। It will encrypt the sensitive information before it is sent to the intended recipient. এটা প্রথমে এটা এনক্রিপ্ট করে নেবে, মানে এটা একটা কি বলবো, পড়া না যায় এরকম অবস্থায় মেলটাকে ট্রান্সফর্ম করে নেবে, তারপরে মেলটাকে পাঠাবে যেখানে পাঠানোর। ইমেল সার্ভিস প্রোভাইডার্স ক্যান অলসো হেল্প টু এনহ্যান্স সিকিউরিটি উইথ দ্য হেল্প অফ অ্যাক্সেসিং কন্ট্রোল স্ট্যান্ডার্ড অ্যান্ড মেকানিজম অ্যান্ড এস্টাবলিশিং এ স্ট্রং পাসওয়ার্ড। ইমেল যারা সার্ভিস প্রোভাইডার আছে, মেল সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারাও কিন্তু তাদের সিকিউরিটিকে খুব হাই লেভেলে বন্দোবস্ত করতে হবে, না হলে তাদের দিক থেকেও যদি কোনো খামতি থাকে, কারণ তাদের থ্রু দিয়ে তো মেল সার্ভারের থ্রু দিয়ে তো মেলগুলো আদান প্রদান হচ্ছে, সুতরাং সেখানে যদি একটা স্ট্রং সিকিউরিটি রাখা হয়, সিকিউরিটি ইন দ্য সেন্স মানে স্ক্যানিং করার, ব্লক করার এই সবগুলোর সিকিউরিটি রাখা হয়, এবং সেখানে সবসময় ব্যাকহ্যান্ডে স্ক্যান করবে এই সবগুলো ব্যবস্থা রাখা হয়, তাহলে সেখানেও অনেক সময় অনেকটা চেক হয়ে যায়। Additionally, providers should also offer digital signature and encryption solution to secure emails in transit and in user inbox. এটা সাধারণত ব্যবহার হয় না ডিজিটাল সিগনেচার ইউজ করাটা, কিন্তু করা যায় যে ডিজিটাল সিগনেচার ব্যবস্থা থাকবে এবং এনক্রিপশানের যে ডিক্রিপ্ট করার তার ব্যবস্থা থাকবে। তার ফলে কি হলো, যখন ইমেলটা যাবে এবং ইউজারের ইনবক্সে আসবে, সেটা ওই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে সেটা খুলবে এবং ডিক্রিপ্ট হবে, ডিক্রিপ্ট হবে। ফাইনালি, টু প্রোটেক্ট ইউজার ফ্রম malicious, unrecognized and untrustworthy messages, service providers should implement firewalls and spam filter software application. এবং ফাইনালি যেটা বলা সেটা হচ্ছে, বিভিন্ন রকমের ম্যালিশিয়াস, আনরিকগনাইজ এবং আনট্রাস্টওয়ার্দি মেসেজের থেকে প্রোটেকশান পেতে গেলে, মানে প্রোটেক্ট করতে গেলে, সার্ভিস প্রোভাইডার যারা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা তাদের এন্ডে ফায়ারওয়েল অবশ্যই থাকতে হবে এবং রাখেও, স্প্যাম ফিল্টারিং থাকে এবং রাখেও। তার মাঝখানেও যদি প্রবলেম হয়ে যায় বা অ্যাটাক হয়ে যায়, তখন আমাদের এই ওপরের ব্যবস্থাগুলো কিন্তু নিতে হবে। মানে
এখানে প্রোটেকশানটা দুতরফেই নিতে হবে, যারা সার্ভিস প্রোভাইডার তাদের তরফেও নিতে হবে, আমাদের তরফেও নিতে হবে। যৌথভাবে যদি আমরা করি তাহলে তাদের তরফে তো অবশ্যই থাকবে, কারণ তারা মেন সার্ভিস প্রোভাইড করছে, তাদের তরফে না থাকলে তাদের আর বিশ্বাসযোগ্যতাটা কী রইল, সেটা তাদের তরফে থাকেই, সমস্ত সার্ভিস প্রোভাইডারের তরফে থাকে। আমাদের তরফ থেকেও যদি করে নিই একটু ব্যবস্থা, তাহলে আমরা অনেক হেল্প পেতে পারি এর থেকে। এবার যেটা আসবো ইমেল অ্যাড্রেস বলতে কী বোঝায় বা তার মধ্যে কী কী থাকে, সেগুলো মানে কী কী, সেইগুলো করবো। মনে করো একটা এক্সাম্পল নিলাম, ফর এক্সাম্পল help@google.com এরকম একটা ইমেল আইডি আছে। এই ইমেল আইডিটার মানে কি, বা এই ইমেল আইডিটা থেকে কী কী আমরা বুঝতে পারি। ইন দ্য ইমেল অ্যাড্রেস বিফোর দ্য পার্ট অফ দ্য সিম্বল, মানে সিম্বলের আগে কি কোন পার্টটা আছে, হেল্প লেখাটা আছে। কন্টেন্টস দ্য ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন, ইউজার আর গ্রুপ। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি নাম হতে পারে, কোনো অর্গানাইজেশনের নেম হতে পারে, কোনো গ্রুপের নাম হতে পারে। তার মানে এটা নাম, এই আগেরটা দিয়ে তার নামের মানে তাকে বোঝাচ্ছে যে কোথা থেকে আসছে, কে পাঠাচ্ছে ইত্যাদি। হেল্প ইজ দ্য সাপোর্ট ডিপার্টমেন্ট অ্যাট এ কোম্পানি গুগল। যেমন এখানে হেল্প দিয়ে গুগল বোঝাতে চেয়েছে, যদি এরকম মেল আইডি থাকে, আমি জানি না এরকম মেল আইডি আছে কি না, আমি এটা বোঝানোর জন্য এটা লিখেছি। যদি এরকম থাকে তাহলে গুগল কী বোঝাতে চাইছে না, এটা আমাদের বিভিন্ন রকমের কাস্টমার বা বিভিন্ন রকম ক্লায়েন্ট এখানে যদি কোনো সমস্যায় পড়ে মেল করে এই help@google.com, তাহলে আমরা তাদেরকে সলিউশন দেবো, দিয়ে হেল্প করব। নেক্সট, দ্য ইজ রিকোয়ার্ড ফর অল SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই যে এটা দরকার সমস্ত SMTP প্রোটোকলটা, মানে যে মুহূর্তে থাকবে তার মানে সে SMTP প্রোটোকলে পড়ে যাবে, তার মানে সে ধরে নেবে এটা মেল, এবং সেই মেলের জন্য যা প্রোটোকল সেগুলো মেনটেন হবে। অ্যাড্রেস, দ্যাট ইজ এ ডিভাইডার ইন দ্য মেল অ্যাড্রেস। এটা হচ্ছে একটা ডিভাইডার, মানে প্রথমে হেল্প আর তারপরে যে google.com আছে, google.comটা কী মানে সেটা আমি এক্ষুনি আসছি। google.com আছে, সেই দুটোর মাঝখানে এটা ডিভাইডার হিসেবে কাজ করছে, এবং সঙ্গে সঙ্গে SMTP প্রোটোকল এটার মানে তুলে ধরছে। ফাইনালি, ইউজার বিলং টু দ্য ডোমেন নেম google.com। এই google.com এটা হচ্ছে ডোমেন নেম, মানে কোন ডোমেন বা কোন অঞ্চল বা কোন এলাকা বা কোথা থেকে কোন অর্গানাইজেশন থেকে আসছে সেইটা এটা বোঝাচ্ছে। এই জন্য বলছে এটাকে ডোমেন নেম। তার মানে google.com যেহেতু হতে পারে, yahoo.com যেহেতু হতে পারে, amazon.com হতে পারে, তার মানে আমরা ওইটুকুনি নাম থেকেই আমরা বুঝে যাব যে এটা অ্যামাজনের কাছ থেকে আসছে, এটা গুগলের কাছ থেকে আছে, এটা ইয়াহুর কাছ থেকে আসছে। ফর দ্য ডোমেন দ্য .com ইজ দ্য টপ লেভেল ডোমেন। এটাকে টপ লেভেল ডোমেন বলা হয়। .com যেগুলো যাদের দিয়ে হয়, মানে কোম্পানি সেগুলোকে টপ লেভেল ডোমেন বলে। সো এ ইউজার নেম ফলোড বাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যান ইমেল অ্যাড্রেস। ইউজার নেমটা আগে যে ইউজার নেমটা আছে আগে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হুইচ ইজ ফলোড বাই দ্য ডোমেন নেম। তারপরে যেটা এরপরে যেটা হয় সেটা হচ্ছে ডোমেন নেম, যেমন google.com, yahoo.com, amazon.com উইথ এ ডোমেন সাফিক্স। এই ডোমেন সাফিক্সটা কি না, এটাকে কোন ক্যাটেগরিতে পড়ছে সেটাই হচ্ছে, এটাকে বলছে পুরোটা ডোমেন নেম। google.com, yahoo.com, amazon.com পুরোটা ডোমেন নেম, আর সাফিক্স হচ্ছে কোন ক্যাটেগরিতে পড়ছে। এটা .com হতে পারে, .in হতে পারে, .org হতে পারে, এরকম বিভিন্ন রকমের ডটের পর আলাদা আলাদা ক্যাটেগরিতে হতে পারে, এটাকে বলছে ডোমেন সাফিক্স। হেন্স অ্যান ইমেল মাস্ট হ্যাভ এ ইউজার নেম। সুতরাং এর থেকে কী বোঝা যাচ্ছে, একটা ইউজার নেম থাকতে হবে। ইউজার নেম না থাকলে সেটা কোথায় যাবে, এত বাই এত অমুকচন্দ্র লেন, এটা অ্যাড্রেস বোঝা গেল, কিন্তু কার বাড়িতে যাবে, তার মানে তার একটা রামবাবু, শ্যামবাবু এই নামটা দিতে হবে। তার মানে এখানে হেল্প যেমন আছে, ইনফো থাকতে পারে, যা কিছু থাকতে পারে, তার নামটা জরুরি, নাহলে সঠিক জায়গায় ঢুকবে না। সবকটাই জরুরি, এটা আরও জরুরি। দ্য ডোমেন নেম ক্যান নট বি লঙ্গার দ্যান 254 ক্যারেক্টার। ডোমেন নেম যেটা আছে সেটা 254 ক্যারেক্টারের চেয়ে বেশি লম্বা হবে না। আর ইউজার নেম ক্যান নট বি লঙ্গার দ্যান 64 ক্যারেক্টার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখার। তাহলে ডোমেন নেমটা google.com এটা ওটাই যেগুলো হয়, যেগুলো 254 ক্যারেক্টার হতে হবে, ইনক্লুডিং ডট নিয়ে। আর যেটা হচ্ছে ইউজার নেমটা সেটা 64 ক্যারেক্টার হবে। An email must have only
সাইন, মানে একটা ইমেল অ্যাড্রেসে একটা সাইন থাকবে, একের বেশি থাকবে না। অ্যান ইমেল শুড নট হ্যাভ স্পেস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স লাইক এই সবগুলো স্পেস, ইমেল অ্যাড্রেসের মধ্যে কোনো স্পেস থাকবে না, এবং এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো দেখিয়েছি এইগুলো থাকবে না। সামটাইমস ফিউ সিম্বল সাচ অ্যাজ ব্যাকস্ল্যাশ, স্পেস অ্যান্ড কোটেশন মার্ক ওয়ার্ক মাস্ট বি প্রিসিড উইথ এ ফরওয়ার্ড স্ল্যাশের পরে এইগুলো থাকতে হবে। যেমন আমরা যখন ওয়েবসাইট সার্চ করি দেখবে ওয়েবসাইটের আন্ডারে যখন হয় ওরকম ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। বাট দিস ক্যারেক্টার্স আর নট অ্যালাউড বাই সাম ইমেল প্রোভাইডার্স, কিছু ইমেল প্রোভাইডারে এই ক্যারেক্টারগুলো অ্যালাউ করে না। ইন দ্য ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউজার নেম ক্যান নট স্টার্ট অর এন্ড উইথ এ পিরিয়ড মানে পিরিয়ড বলতে কী বোঝায় এটাকে। তাহলে ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউজার নেম এইটা দিয়ে স্টার্ট হতে পারে না, এরকমভাবে স্টার্ট হতে পারে না। মানে এগুলো সব প্রোটোকল যারা বানিয়েছিল তারা যাতে জিনিসগুলো মানে বোঝা যায় এবং সঠিক একটা ছবি তুলে ধরে, সেই জন্য এরা প্রোটোকল এরমভাবে বানিয়েছে যাতে তার মধ্যে থেকে আমরা কাজ করি এবং সেই অনুযায়ী প্রোটোকলে ওরা ওখানে মেনটেন করবে, সেই অনুযায়ী কাজ হবে। 2 or more successive periods are not allowed in the email. এটা তো গেল প্রথমে থাকবে না, শেষে থাকবে না, কিন্তু পরপর দুটোও এরকম থাকবে না, পরপর দুটো এরকম থাকবে না। 2 or more successive periods are not allowed in the email. পরপর দুটো ইমেল থাকবে না। ঠিক আছে, তো আশা করি ইমেল সম্বন্ধে, ইমেল যারা করো, ইমেল যারা রেগুলার ইউজ করো, তারা নিশ্চয়ই ইমেলের সেন্ড কীভাবে করতে হয়, অ্যাটাচমেন্ট কীভাবে করতে হয় এইসবগুলো জানতে। কিন্তু আমরা এই যে 3টে এপিসোডে যে ইমেলের সম্বন্ধে এত কিছু বললাম, আশা করি সবগুলো তোমাদের কভারে ছিল না বা জানার মধ্যে ছিল না। তো এখন জেনে গেলে আমাদের এই ভিডিওগুলো দেখে আশা করি নতুন যেগুলো শিখলে সেগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা নিজেদের কাজে অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে ইমেল প্রোটেকশান থেকে শুরু করে কীভাবে ইমেল প্রোটেকশান করতে হয় বা কোনটা কী অ্যাটাচমেন্টে কীরকমভাবে কী ভাইরাস অ্যাটাক করতে পারে, তার বদলে কীভাবে আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারি, এইসবগুলো কিন্তু খুব জরুরি, যেগুলো তোমাদের সামনে এখানে দেখালাম 1 by 1। তাছাড়া কিছু টেকনিক্যাল জিনিস আছে, যেমন এই 3টে যেমন ধরো টেকনিক্যাল জিনিস, এগুলো জেনে রাখলে ভালো। তো আশা করি তোমাদের ইমেলের এই 3টে এপিসোডে অনেক কিছু তোমাদেরকে শেখাতে পারলাম, জানাতে পারলাম। এগুলো দেখে তোমরা তোমাদের কাজে নিজেদের মতো করে অ্যাপ্লাই করবে। আবার বারবার বলছি, প্রোটেকশান পার্টটা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো জেনে রাখলে হবে, কিন্তু প্রোটেকশান পার্টটা তোমাদের এই যে ইমেল অ্যাটাকস হলে, এই এত রকমেরভাবে অ্যাটাক হলে তোমরা কিভাবে প্রোটেকশান নেবে সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি নিজেদের লেভেলে জানা থাকে তাহলে নিজেদের, শুধু কোম্পানির বলে নয়, নিজেদের বাড়ির নিজেদের সিস্টেম তোমরা প্রোটেক্ট করতে পারবে। সুতরাং এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে কিছু ইমেল অ্যাড্রেসের কিছু টেকনিক্যাল জিনিস এই লাস্ট পার্টটায় কভার হলো, এটাও খুব ইন্টারেস্টিং, এটাও তোমাদের জানা হয়ে গেল। তো এইরকমভাবে আমরা কম্পিউটার বেসিক্সের পরবর্তী এপিসোডে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা ঠিক সময় এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন নোটিফিকেশানে অল বাটনে অবশ্যই ক্লিক করবে, যাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশানের মাধ্যমে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।